প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের ক্লাসের পূর্ব পর্যন্ত তোমাদেরকে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মোটামুটি শেষ করেছি। এখন তোমরা ক্লাসগুলো যারা দেখো নাই তারা গুরুত্ব সহকারে দেখবে, এবং ওখানে একটা ধারাবাহিকভাবে আমি পাঠদান করেছি এবং সাথে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দিয়েছি। আর একটা কথা বলে রাখি, পাশাপাশি আমি যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন ছিল। তোমরা চাইলে এই সৃজনশীল প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখতে পারো। তো আমি আজকের এই ক্লাসে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, মূলত এই চতুর্থ অধ্যায়টি হলো আমাদের তড়িৎ রসায়ন, এটাকে ইলেকট্রোকেমিস্ট্রি বলা হয়। এই তড়িৎ রসায়নে এটা এমন একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মানে এই অধ্যায়টি মানে বইতে যেভাবে ব্যাখ্যা বা বর্ণনা রয়েছে তার চেয়ে একটু ভিন্ন কায়দায়, ভিন্ন আঙ্গিকে তোমাদের আমি পড়ানোর চেষ্টা করব। তবে প্রাথমিকভাবে সাধারণ কিছু ধারণা তোমাদের থাকতে হবে। তো তারই পূর্বে আরো দু একটি কথা বলে নিই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমরা যে দ্বিতীয় বর্ষের এই প্রাক নির্বাচনী পরীক্ষা দেবে, আমি বলেই দিই, প্রাক নির্বাচনী পরীক্ষাতে এই পর্যন্ত যে জিনিসগুলো, যে চ্যাপ্টারগুলো আমি পড়াচ্ছি, মূলত এখান থেকে প্রশ্ন হবে। তো যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে চলে গিয়েছো বা যাচ্ছ, আমাদের ছাত্রছাত্রী যাদের কথাই বলছি, তো তারা সকলেই কি করবে, এই অধ্যায়গুলোর উপরে নিয়মিত পাঠদান, নিয়মিত পড়ালেখা করবে, এবং প্রাক নির্বাচনী পরীক্ষা মূলত এগুলোর উপরই হবে। তো আমি আজকে তোমাদের তড়িৎ রসায়নের গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস আগেই বোর্ডে লিখে রেখেছি, আমি এগুলো একটু বোঝানোর চেষ্টা করব। যেমন প্রথম, তড়িৎ রসায়ন। তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ। এটার সাথে রাসায়নিক একটি সুসম্পর্ক রয়েছে, কারণ এখানে রাসায়নিক পদার্থের বিশ্লেষণে বা রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে আমাদের বিদ্যুতের প্রয়োজন হয়। সেই জন্য এই তড়িৎ রসায়নের অতীব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের কেমিস্ট্রিতে। এর পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে পড়ব, তো এটার গুরুত্বটা তোমরা আরো বুঝবে। তো প্রথমেই দেখো, এখানে একটা পয়েন্ট লিখেছি, প্রথমে তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী। এই রাসায়নিক পদার্থ আমাদের যে মানে ইয়েতে পরিবাহিতার ভিত্তিতে পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, মূলত এই যে তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী। আবার বলা হচ্ছে তড়িৎ, এই যে তড়িৎ পরিবাহী শ্রেণী বিভাগে আবার পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করা যায়, তড়িৎ সুপরিবাহী, তড়িৎ অর্ধপরিবাহী, আর সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। এই তিন ভাগও ভাগ করা যায়। তো আমরা প্রথমে এই সংজ্ঞাগুলো একটু পড়ব। তড়িৎ পরিবাহী মানে হচ্ছে, আমি একটু বর্ণনায় বলে দিই। তড়িৎ পরিবাহী সোজা কথায় আমরা জানি যেসব পদার্থের ভিতর দিয়ে অনায়াসে বিদ্যুৎ চলাচল করতে পারে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু লিখে নাও, যেসব পদার্থের ভেতর দিয়ে অনায়াসে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হবে তড়িৎ পরিবাহী। যেমন আমরা তড়িৎ পরিবাহী পদার্থের এক্সাম্পল দেবো কি কি, যেমন আমি দিতে পারি এই যে ধাতব পদার্থ, যে কোনো ধাতব পদার্থ যেমন আয়রন, জিঙ্ক, সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। আবার তড়িৎ পরিবাহিত হয়, যেমন ধরো গ্রাফাইট, এখানে লিখি, গ্রাফাইট তড়িৎ পরিবাহী পদার্থ। তারপর হচ্ছে, কিন্তু হীরক তড়িৎ পরিবাহী নয়, এখানে গ্রাফাইট থাকবে। তারপর যেমন ধরো তড়িৎ পরিবাহী পদার্থ হবে গলিত সোডিয়াম ক্লোরাইড।
বা বিগলিত গলিত সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। তাহলে আমরা পড়ব কি, যেসব পদার্থের ভেতর দিয়ে অনায়াসে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হবে তড়িৎ পরিবাহী পদার্থ। আর তড়িৎ পরিবাহী পদার্থ সমস্ত ধাতব পদার্থ তড়িৎ পরিবাহী। যেমন আমি এক্সাম্পল দিলাম, আয়রন হতে পারে, জিঙ্ক হতে পারে, সোডিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে। আবার আরেকটা কথা বলে দিই, যেমন এদের লবণগুলো, যেমন ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, জিঙ্ক ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, এদের লবণগুলোও কিন্তু তড়িৎ পরিবাহী পদার্থ হবে, অর্থাৎ এদের লবণগুলোর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করা সম্ভব হবে। এইভাবে যেমন গলিত সোডিয়াম ক্লোরাইড, আমি একটা এক্সাম্পল দিলাম। আরেকটি তড়িৎ পরিবাহী পদার্থ হচ্ছে যেমন গ্রাফাইট। গ্রাফাইটের ভেতর দিয়ে কিন্তু অনায়াসে বিদ্যুৎ চলাচল করতে পারে। গ্রাফাইট যদিও অধাতব পদার্থ হলেও গ্রাফাইটের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। এটি কেন বিদ্যুৎ পরিবাহিত হতে পারে নবম দশম শ্রেণীতে পড়ানো হয়েছে, অথবা আমি এতে গিয়ে যখন এই প্রথম পত্রের 3য় অধ্যায় পড়িয়েছি অলরেডি তোমাদেরকে, তারপরেও আরও কিছু জিনিস ওখানে আমি জানি, কিছু জিনিস অবশ্যই আছে। এটা আমি যখন রিভিশনে যাব তখন পড়াবো, এই বিষয়গুলো তখন এসে যাবে। আচ্ছা, তড়িৎ অপরিবাহী পদার্থ কারা? তোমরা আবার একটু লিখে নাও। তড়িৎ অপরিবাহী পদার্থের সংজ্ঞায়, যেসব পদার্থের ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, এরাই হলো তড়িৎ অপরিবাহী পদার্থ। যেমন আমরা যদি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন এখানে হবে শুকনো কাঠ, তারপর প্লাস্টিক পদার্থ, অর্থাৎ যে কোনো অধাতব পদার্থ, অধাতব পদার্থের মধ্যে আমি বলতে পারি, এখানে গ্রাফাইট লিখলাম, যেমন হীরক বিদ্যুতের অপরিবাহী পদার্থ। তাহলে আমরা তড়িৎ পরিবাহী বললাম, কয়েকটি এক্সাম্পল দিলাম, তড়িৎ অপরিবাহী পদার্থেরও কয়েকটি এক্সাম্পল দিলাম। এবার তড়িৎ পরিবাহী শ্রেণীবিভাগ, এগুলোর মধ্যেই আসবে। তড়িৎ পরিবাহী শ্রেণীবিভাগটা এই কারণে আসছে, এখানে দেখো তড়িৎ পরিবাহী, অপরিবাহী কথা এখানে আসছে না, মানে তড়িৎ পরিবাহীগুলোর মধ্যে আবার 3টা ভাগ রয়েছে। তড়িৎ পরিবাহীকে তড়িৎ সুপরিবাহী, অর্থাৎ সুপরিবাহী মানে খুব সহজেই বিদ্যুৎ পরিবাহিত হতে পারে যেসব পদার্থের ভেতর দিয়ে, তাদেরকে বলা হবে তড়িৎ সুপরিবাহী পদার্থ। যেমন তড়িৎ সুপরিবাহী পদার্থের মধ্যে আমরা এর তড়িৎ পরিবাহী সবগুলো পদার্থের এক্সাম্পল এখানে দিতে পারি। তড়িৎ সুপরিবাহীর মধ্যে মানে তড়িৎ পরিবাহীর যে এক্সাম্পলগুলো দিলাম সবগুলো এখানে দেওয়া যেতে পারে। যেমন আমরা দিতে পারি আয়রন, এক্সাম্পল আয়রন, কপার, জিঙ্ক, তারপর দিতে পারি গলিত সোডিয়াম ক্লোরাইড, ইত্যাদি। এগুলো তড়িৎ সুপরিবাহী পদার্থ। আবার দেখো তড়িৎ অর্ধপরিবাহী পদার্থ, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কথা। তড়িৎ অর্ধপরিবাহী পদার্থ কারা? অর্থাৎ যেসব পদার্থের ভেতর দিয়ে, এই যে অর্ধপরিবাহী হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহী এই দুই পদার্থের মাঝামাঝি গুণসম্পন্ন কিছু পদার্থ রয়েছে। মানে তাদের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তবে কিভাবে বিদ্যুৎ মাঝামাঝি, এই যে মানে তাদের ভিতরে সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, মানে তাদেরকে বলা হবে সেমিকন্ডাক্টর বা তড়িৎ অর্ধপরিবাহী। তাহলে তোমরা এখানে এটা একটু সংজ্ঞাটা লিখে নাও। তড়িৎ পরিবাহী পদার্থ বলবে যে কাকে? তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহী এই দুই পদার্থের মাঝামাঝি গুণসম্পন্ন কিছু পদার্থ রয়েছে, তাদেরকে বলা হবে তড়িৎ অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বা মেটালয়েড বলা হয়। সেমিকন্ডাক্টর বা মেটালয়েড বা তড়িৎ অর্ধপরিবাহী। এখানে আমি 2টা এক্সাম্পল লিখেছি,
মানে 14 গ্রুপের মৌলগুলো সাধারণত পর্যায় সারণী 14 গ্রুপের মৌলগুলো, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এখানে 2টি মৌলের কথা বললাম, এরা তড়িৎ অর্ধপরিবাহী। তড়িৎ অর্ধপরিবাহীর এক্সাম্পল আমরা কি দেবো? এই যে একটা সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম, এই এক্সাম্পলগুলো দেব। তারপর আরেকটি পদার্থ হলো সুপার কন্ডাক্টর। এই যে এটা সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহী। মূলত এটা তড়িৎ পরিবাহী শ্রেণী ভাগ, 3টা ভাগ: তড়িৎ সুপরিবাহী, তড়িৎ অর্ধপরিবাহী, আর হচ্ছে সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। এখন সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর কারা? অর্থাৎ এই সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর হচ্ছে তোমার এই যেসব এই পদার্থগুলো খুবই কম, এগুলো সাধারণত আমি বলি সংকর ধাতু ও সংকর ধাতুর অক্সাইড। এদের সংকর ধাতু ও সংকর ধাতুর কিছু অক্সাইড, এগুলো কিছু স্পেশাল যৌগ। এই যৌগগুলোর মধ্যে কোনো ধরনের বিদ্যুতের অপচয় ছাড়া বিদ্যুৎ এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রবাহিত হতে পারে। তাহলে আমরা পড়বো কি? সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর কাদেরকে বলবো? যেসব পদার্থের ভেতর দিয়ে বিদ্যুতের কোনো অপচয় ছাড়া বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। মানে কোনো অপচয় ছাড়া, বিদ্যুতের কোনো অপচয় বলতে এখানে আমরা যে বিজ্ঞানের ভাষায় রোধ বলি, এখানে কোনো বিদ্যুতের কোনো রোধ থাকবে না, বাধা থাকবে না। মানে বিদ্যুৎ অনায়াসে, মানে যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে মানে বিদ্যুতের কোনো বাধা ছাড়া বা বিদ্যুতের কোনো অপচয় ছাড়া সহজেই প্রবাহিত হতে পারবে, তাদেরকে বলা হবে সুপার কন্ডাক্টর। এখন এই সুপার কন্ডাক্টরগুলো কারা? সুপার কন্ডাক্টরগুলো হচ্ছে কতগুলো সংকর ধাতু এবং সংকর ধাতুর অক্সাইড। তো তাদের আবার একটি সন্ধি তাপমাত্রা বা যাকে বলা হয় সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার থাকে। এই সমস্ত পদার্থের কতগুলো সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার থাকে। এই যেমন ধরো এটাকে পড়তে হবে নিওবিয়াম জার্মেনিয়াম, অর্থাৎ এইটা একটা সংকর ধাতু, নিওবিয়াম এবং জার্মেনিয়াম মিলে একটা সংকর ধাতু সৃষ্টি হয়। এই সংকর ধাতুর সুপার ট্রানজিশন টেম্পারেচার, সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে 23.2 কেলভিন। আর ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড, সংকেতটা ভালো করে পড়তে হবে। ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইডের এই সুপার কন্ডাক্টিং ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে 90 কেলভিন। তাহলে অর্থাৎ এই পদার্থগুলোর ভেতর দিয়ে বিদ্যুতের কোনো অপচয় ছাড়া বিদ্যুৎ অনায়াসে চলাচল করতে পারে, মানে কোনো অপচয় ছাড়া। আমরা সাধারণত যেমন তড়িৎ পরিবাহী পদার্থ বলেছি কি, যে সকল রাসায়নিক পদার্থের ভিতর দিয়ে তড়িৎ অনায়াসে চলাচল করতে পারে, কিন্তু ওখানে বিদ্যুতের কি হয়? অপচয় হয়। আর সুপার কন্ডাক্টর বা সুপার পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এখানে কোনো বিদ্যুতের অপচয় হয় না। সেই জন্য আমরা সুপার কন্ডাক্টরের 2টা এক্সাম্পলের কথা মনে রাখবো। এইটা হলো তোমার তড়িৎ পরিবাহী শ্রেণী বিভাগ। এই 3টা ভাগে বিভক্ত, এবং এই 3টা ভাগের মধ্যে আসলে আমাদের এই সংজ্ঞাগুলো তেমন একটা জানার প্রয়োজন নেই। এখানে আসল কথা হচ্ছে এক্সাম্পলগুলো জানতে হবে। এক্সাম্পল জানলে তোমার ইয়েতে সুবিধা হবে। আমরা এই এক্সাম্পল জানলে বিশেষ করে এমসিকিউ প্রশ্ন সুবিধা হবে, বা যে কোনো কিছু এই যে ইলেকট্রোকেমিস্ট্রি বোঝার ক্ষেত্রে এই বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ। তা আমরা এর পরবর্তীতে আরেকটা জিনিস পড়াবো তোমাদেরকে, সেটা হচ্ছে অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, আবার একটু দেখো তোমরা, এখানে আমি একটু আগে বলেছিলাম যে ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, মানে ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে মূলত পার্থক্য কী বা তাদের বৈশিষ্ট্য। ইলেকট্রনীয় পরিবাহীর বৈশিষ্ট্য বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর বৈশিষ্ট্য আসলে আমরা আলাদা করে লিখব। তো প্রথমেই বলি ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী। একটু প্রথম বলি, ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী সঞ্চালনশীল ধাতব পরিবাহীতে, এখানে লিখতে হবে একটু করে, ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে সঞ্চালনশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। এই যেমন আমি বলি, এই আমাদের যে মাথার উপর যে ফ্যান ঘুরে, এখানে যে ইলেকট্রিক তার,
ইলেকট্রিক তারগুলো কপারের তৈরি। এই কপারের ইলেকট্রিক তারগুলো কপারের তৈরি। এই কপারের পরমাণুগুলো পরস্পর পাশাপাশি থাকে, আর কপারের একটি পরমাণুতে 29টি, পরমাণুর সংখ্যা 29টি ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রনগুলো খুব কাছাকাছি একদম ক্লোজলি থাকে। সেই জন্য বিদ্যুৎ মানে সুইচ অন করা মাত্রই তোমার কি হয়, ইলেকট্রনকে ধাক্কা দেয়। বিদ্যুৎ এক প্রকার শক্তি, বিদ্যুৎ যখন ইলেকট্রনকে ধাক্কা দেয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যেদিকে যায় ইলেকট্রন প্রবাহ তার বিপরীত দিকে গিয়ে বিদ্যুৎ প্রবাহ চলে। তখন কি ঘটে, এখানে মূলত সঞ্চরণশীল ইলেকট্রনগুলো, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যখন চলে ইলেকট্রনগুলো নিজ অবস্থানে থেকে কম্পমান থাকে। এই কম্পমান ইলেকট্রনগুলো অর্থাৎ এই সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারাই মূলত তড়িৎ প্রবাহ চলে। আর তড়িৎ প্রবাহ চলবে কোথায়, ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহীতে। সেই জন্য বলা হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীতে সঞ্চরণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। কথাটা বুঝাতে পারলাম। দ্বিতীয়ত, তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি হয় দেখো, তড়িৎ বিশ্লেষ্য যেমন সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এক্ষেত্রে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে। তড়িৎ বিশ্লেষ্যের সঞ্চরণশীল, এখানে ক্যাটায়ন, সোডিয়াম আয়ন ক্যাটায়ন আর ক্লোরাইড আয়ন হচ্ছে অ্যানায়ন। এক্ষেত্রে ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরাইড আয়নেই তড়িৎ, মানে এরা সঞ্চালিত হয়েই মূলত বিদ্যুৎ প্রবাহিত হয়। মানে তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থান পরিবর্তন করে। ক্যাটায়ন এবং অ্যানায়নের এই যে ক্যাটায়ন তড়িৎ বিশ্লেষ্যের সঞ্চালন ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহ ঘটে। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে ক্যাটায়নগুলো ক্যাথোডে যায়, অ্যানায়নগুলো অ্যানোডে যায়। অর্থাৎ অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন কি করে, ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ জারণ ঘটে। আর ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে সেই ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ওখানে বিজারণ ঘটে। সেই জন্য বলি আমরা পরে আরো পড়াবো, সেই জন্য বলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে কি ঘটে, তড়িৎ রাসায়নিক বিক্রিয়া ঘটে। আর এই তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটি হয় জারণ বিজারণ বিক্রিয়া। তো দ্বিতীয়ত বলছি আমি, যাই হোক 2 নম্বর পয়েন্টে এখানে আসি। ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, একটি ধাতব পরিবাহীতে এটি একটি ভৌত প্রক্রিয়া। অর্থাৎ তারের মধ্যে দিয়ে যখন, অর্থাৎ ধাতব তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন অর্থাৎ এখানে ঘর্ষণের কারণে কি হয়, মানে রোধ সৃষ্টি হয়। সেই জন্য শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন ঘটে। অর্থাৎ রোধ সৃষ্টি হলে ওখানে তাপমাত্রা বেড়ে যায়। তো শুধুমাত্র এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন ঘটবে, কিন্তু ইলেকট্রন গ্রহণ বর্জন বা শেয়ার ঘটে না। অর্থাৎ ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। যদি সত্যি রাসায়নিক বিক্রিয়া ঘটতো, তাহলে এখানে কি হতো, এখানে তারগুলো কিছুদিন পর ছিঁড়ে যেত। কারণ ওই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, ইলেকট্রন স্থানান্তর হতো, তখন ওখানে ক্ষয় হয়ে যেত। ক্ষয় হলে তোমার রাসায়নিক বিক্রিয়া করতো এবং সে তার ছিঁড়ে যেত। সেই জন্য বিদ্যুতের তার দেখবা যে অনেক বৎসর ব্যবহার করা যায়, এখানে কখনো এইগুলো ছিঁড়ে না, বা প্রাকৃতিক অন্য কোনো কারণে ঘটতে পারে, ছিঁড়তে পারে, এটা স্বাভাবিকভাবে ছিঁড়বে না। অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো নিজ অবস্থানে থেকে শুধুমাত্র কম্পমান অবস্থায় থাকে, আর ইলেকট্রনের সঞ্চালনের কারণে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে এক্ষেত্রে এই ইলেকট্রন সঞ্চালিত হওয়ার কারণে অনেক সময় কি হয়, এখানে তাপমাত্রার পরিবর্তন ঘটবে, কিন্তু ইলেকট্রন গ্রহণ বর্জন বা শেয়ার ঘটে না। অর্থাৎ এক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে দেখো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তড়িৎ পরিবহন একটি রাসায়নিক প্রক্রিয়া। কেন রাসায়নিক প্রক্রিয়া? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা সহজভাবেই ধরতে পারি, যেমন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানায়নগুলো, মানে ক্লোরাইড আয়নগুলো অ্যানোডে যাবে, আর ক্যাটায়নগুলো যাবে ক্যাথোডে। এতে ইলেকট্রনের গ্রহণ বর্জন ঘটে। অর্থাৎ ইলেকট্রন, যেমন ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন দান করে। সেই জন্য অর্থাৎ এক্ষেত্রে কি ঘটে, জারণ বিজারণ ঘটে। মানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটে, আর ধাতব পরিবাহীর ক্ষেত্রে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। এরপরে আরেকটা সহজ জিনিস আছে, যেমন আমরা বলি এই ভৌত পরিবহনের ক্ষেত্রে, ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে এটা পদার্থবিজ্ঞানে বেশ ব্যবহৃত হয়। যেমন এক্ষেত্রে কুলম্ব সূত্র প্রযোজ্য হয়, কুলম্বের সূত্র প্রযোজ্য হয়।
কুলম্ব সূত্র প্রয়োগ করে এখানে মানে একটা তারের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যায় বা কি ধরনের রোধ আছে এই হিসাবগুলো করা হয় কুলম্বের সূত্রের মাধ্যমে। মানে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। এই আমরা যে ইলেকট্রোকেমিস্ট্রি পড়াবো তোমাদেরকে, এক্ষেত্রে ফ্যারাডের সূত্র দিয়ে বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। অর্থাৎ এখানে আমরা যে ইলেকট্রোকেমিস্ট্রি পড়ব, এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইলেকট্রোকেমিস্ট্রিতে গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, দেখবে এখানে ফ্যারাডের প্রথম সূত্র দিয়ে আমরা বেশ কিছু গাণিতিক প্রবলেম সলভ করবো এবং তিন ধরনের গাণিতিক সমস্যা এখানে থাকবে। তো যাই হোক, এটা আমরা মূলত বিশ্লেষ্য পরিবাহী নিয়ে আমাদের পড়া এখানে। এরপরে দেখো ইলেকট্রনীয় পরিবাহীতে অর্থাৎ তড়িৎ পরিবহন ক্ষমতা, ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক গুণ বেশি। কার তুলনায়? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুলনায় তড়িৎ পরিবহন ক্ষমতা ইলেকট্রনীয় পরিবাহীতে অনেক গুণ বেশি, আর তড়িৎ পরিবহন ক্ষমতা এখানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে অনেক গুণ কম। কোনটা অপেক্ষা? এই ইলেকট্রনীয় পরিবাহী অপেক্ষা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীতে তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক গুণ কম। তো আমরা অতি সামান্য জিনিস পড়লাম আজকে, আসলে বেশি কিছু পড়তে পারিনি। তো আমরা আগামী দিন তোমাদের একটু বলেই রাখি, আগামী দিন মূলত আমরা এই ফ্যারাডের প্রথম সূত্র এবং ফ্যারাডের সূত্র সংক্রান্ত কিছু বিষয় থাকবে, এগুলো আগামী দিন পড়ব। তো আমার মনে হয় আজকে এইটুকুই শেষ করি। আমরা আগামী দিন থেকে মূলত ইলেকট্রোকেমিস্ট্রি একটা প্রাথমিক একটা ধারণা দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করলাম। আগামী দিন ইলেকট্রোকেমিস্ট্রির উপরে এই যে মূলত ফ্যারাডের প্রথম সূত্র এবং এই সংক্রান্ত বেশ কিছু তাত্ত্বিক বিষয় আসবে এবং গাণিতিক সমস্যা আসতে পারে। তো আশা করি আমি আগামী দিন তোমাদের এটুকু পড়াবো। তো আজকে এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি। আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।